মোনা বাসায় আসে। রাত একটু বেশি হওয়া গেছে অন্যান্য দিনের তুলনায়। নিশান ভয় পাচ্ছে নিশ্চয়ই। মোনা এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। বাসায় ঢুকে দেখে নিশান বই খাতা নিয়ে ঘাটাঘাটি করছে। মোনা জিজ্ঞেস করল, ভয় পেয়েছিস নিশান? নিশান হেসে মাথা ঝাঁকিয়ে না বলে, ইশারায় বলে, এই বাসায় এখন আর ভয় করে না। মোনা ছোট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ব্যাগটা বেড সাইডে রেখে গোসল করার উদ্দেশ্যে পা বাড়ায়। শরীর ক্লান্ত খুব আজ। প্রিয়মের কথা ভেবে ক্ষীণ নিঃশ্বাস ফেলল। সব সময়ই তো অবজ্ঞা করেছে, তবুও কেন আজকাল নিজেকে প্রিয়মের প্রতি দুর্বল মনে হয়। মোনা লম্বা শাওয়ার নিল। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। মোনা বুঝতে পারেনি প্রিয়ম ওর অহরহ চিন্তার কারণ হয়ে উঠবে। মোনা বুঝতে পারেনি প্রিয়মের এমন আচরণ ওর জীবনে প্রভাব ফেলবে। মোনার কাউকে বিশ্বাস করার সাহস নেই। মোনা চায় না ওর ভালা থাকা কিংবা খারাপ থাকা কারো উপর নির্ভর করুক। মোনা চায় না কাউকে এমন ভাবে আপন করতে যাতে সে নিজেকে গুটিয়ে নিলে মোনা অসহায়, দুর্বল হয়ে যাবে। মোনা মোবাইলের ব্যাটারি, সিম কার্ড খুলে রাখল। বারান্দার দরজাটা বন্ধ করে দিল। সারারাত দাঁড়িয়ে থাকুক বারান্দার নিচে প্রিয়ম, মোনা আর কখনো বারান্দায় যাবে না। প্রিয়ম ওর ফোনে কল কিংবা মেসেজ কিছুই যেন দিতে না পারে। মোনা সম্পূর্ণ আত্মনির্ভরশীল হতে চায়। কারো অনুপস্থিতি যেন মোনাকে দুঃখ না দেয়, কেউ নিজেকে গুটিয়ে নিলে মোনা যেন কষ্ট না পায়। একা বাঁচতে শিখতে চায়, একা পথচলা শিখতে চায়। আর কখনো প্রিয়মকে নিয়ে কিছু ভাববে না। রাতে হয়তো বারান্দার নিচে এসে প্রিয়ম দাঁড়িয়ে ছিল নয়তো ছিল না। মোনার ওসব ভাবতে চায় না। পরের দিন ভার্সিটিতে যায়। রাস্তায় জ্যাকের সাথে দেখা হয়। জ্যাক মোনাকে ভার্সিটিতে পৌঁছে দেয়। শ্রুতি মোনার উপর রাগ। মোনা গিয়ে সরি বলে। শ্রুতি বলে, ভুল আমারই হয়েছে, আমি বুঝতে পারিনি প্রিয়মকে তোমার এত অপছন্দ। মোনা অস্থির হয়ে বলল, শ্রুতি বাদ দেও ওসব, ওই বিষয়ে আর কথা না বলি। শ্রুতি অনেকক্ষণ কথা বলল না। মোনার মুখে চিন্তার ছাপ। নিজের ইচ্ছার বিরুদ্ধেও মাথায় চিন্তা আসে। শ্রুতি ইতস্তত বোধ করে বলল, আচ্ছা মোনা, আজ যার সাথে গাড়িতে আসলে সে কে? মোনা হাসল। অনেকক্ষণ চুপ থাকল। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মোনাকে নিরুত্তর দেখে শ্রুতি আবার একই প্রশ্ন করল। মোনা এবার বলল, লোকটা জ্যাক। আমার খুব ভালো বন্ধু। শ্রুতি সন্দিহান গলায় বলল, আমার মনে হয় তুমি মিথ্যা বলছ। মোনার মুখে বিরক্ত ভাব ফুটে ওঠে। মোনা স্বাভাবিক গলায় বলল, পৃথিবীতে প্রেম ভালোবাসার ঊর্ধ্বে একটা জিনিস আছে, সেটা হলো বন্ধুত্ব। আজকাল মানুষ। কথাটা পুরো শেষ করল না মোনা। বাকিটুকু অস্পষ্টভাবে বলল। শ্রুতি বুঝল না। তোমায় প্রায়ই ভার্সিটিতে পৌঁছে দিতে দেখি। জ্যাক ও কি তোমায় বন্ধু ভাবে? জ্যাকের সাথে আমার এখানে আসার পরপরই পরিচয়। চমৎকার একজন মানুষ জ্যাক। জ্যাক কখনো আমায় অন্যভাবে ট্রিট করেনি। জ্যাকের অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। তাই বলে তার সাথে প্রেম এমনটাও না। আমি এটা ভুলেও কখনো ভাবিনি। আমার ধারণা জ্যাকও না। সবচেয়ে বড় কথা আমার ইমাজিনেশনে জ্যাক শুধুমাত্র একজন বন্ধু হিসেবেই আসে।
অবশেষে শ্রুতিকে বুঝাতে সক্ষম হল জ্যাক মোনার বন্ধু। শ্রুতি অত্যাধিক কৌতূহলী। এত কৌতূহলী মানুষ মোনার পছন্দ না। মোনা জানে ভার্সিটি শেষে দেখবে প্রিয়ম দাঁড়িয়ে আছে। মোনা আজ প্রিয়মের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। মোনা চায় না আর কখনো প্রিয়মের সামনে পড়তে কিংবা প্রিয়মের সাথে কথা বলতে। মোনা কারো মায়াজালে আবদ্ধ হতে চায় না। কয়েকদিন চলে যায়, প্রিয়ম কোনোভাবেই মোনার সাথে যোগাযোগ করতে পারছে না। মোনা পালিয়ে বেড়াচ্ছে। ভার্সিটিতে দেখে না, মোনার অফিসে দেখে না, বারান্দায় দেখে না, ফোন অফ। এখন মোনার বাসায় যাওয়া ছাড়া উপায় নেই। প্রিয়ম যেন তৃষ্ণার্ত হয়ে উঠেছে। মোনাকে দেখার তৃষ্ণা প্রিয়মকে গ্রাস করছে। প্রিয়ম মোনার বাসায় যায়, বাসা তো বাহির থেকে লক করা। মোনা কি বাসা বদলে ফেলেছে? পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করে জানতে পারে বাসা পরিবর্তন করেনি। প্রিয়ম এবার হতাশ হয়ে গেল। বাসায় নেই মোনা, ভার্সিটি শেষেও দেখে না। কি অদ্ভুত ব্যাপার! লিলি বেগম বিছানায় গোছাচ্ছে। জানালার পর্দায় ময়লা জমেছে, সেগুলো পরিষ্কার করছে। হাবিব সাহেবের জামা প্যান্ট বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। লিলি বেগম সেগুলো গুছিয়ে রাখছে। এমন সময় প্রিয়ম ঢুকে লিলি বেগমের রুমে। লিলি বেগম নিজের কাজে ব্যস্ত থাকল, প্রিয়মের দিকে না তাকিয়েই বলল, কিছু বলবি? প্রিয়ম কিছুটা অস্বস্তি বোধ করছে। কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, আম্মু, মোনা, নিশান ওরা কি আগের বাসায় থাকে না? লিলি বেগম এ পর্যায়ে প্রিয়মের দিকে তাকাল। সন্দিহান হয়ে বলল, ওদের দিয়ে তোর কি দরকার? আমার আবার কি দরকার? ওদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওদের একবার দেখে আসি। তা দেখি দরজা লক করা। আমি তো কালকেও গেলাম। বাসা চেঞ্জ করলে তো আমায় বলতো। প্রিয়ম আর কোনো প্রশ্ন না করে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়ম বুঝতে পারল মোনা শুধু ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে, লিলি বেগমের থেকে না। প্রিয়ম ক্ষীণ নিঃশ্বাস ফেলে রুমে গিয়ে নিজের ল্যাপটপ অন করে। গান শুনে। প্রিয়মের ভালো লাগছে না, যেন বিরক্ত হয়ে গেল। খুব কষ্ট করে বাজে অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। প্রিয়ম মোনার সাথে কিছুটা মিথ্যা বলেছে। ও নাইট ক্লাবে যায় না, মেয়েদের সাথে আড্ডা দেয় না। অভ্যাস এত সহজে ছাড়া সম্ভব না। প্রিয়ম এসব আগের তুলনায় কমিয়ে দিয়েছে, কিন্তু পুরোপুরি ছাড়তে পারেনি। মোনা কিচেনে নাস্তা বানাচ্ছে। তাড়াহুড়ো হাতে নাস্তা বানাচ্ছে। ভার্সিটিতে যাবে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রিয়মের থেকে পালিয়ে বেড়াতে বেড়াতে মোনা ক্লান্ত হয়ে পড়েছে। মোনা কিচেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। বাসার নিচে প্রিয়ম। হাঁটার গতি দেখে বোঝা গেল মোনার বাসার দিকে আসছে। মোনার দৌড়ে রুমে গিয়ে নিশানকে শিখিয়ে দেয়, প্রিয়ম ভাই, আসলে বলবি আমি বাসায় না, ভার্সিটিতে চলে গেছি। মোনা প্রিয়মের মুখোমুখি হতে চায় না। মোনা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। খানিক বাদেই কলিং বেল বেজে ওঠে। নিশান দরজা খুলে মোনার শিখানো কথা বলল। নিশানের ইশারা ইঙ্গিতে কথা প্রিয়মের বোঝা কষ্টসাধ্য। নিশান লিখতে শিখেছে, খাতায় লিখে প্রিয়মকে দেখালো, মোনা আপা বাসায় না। প্রিয়মের মুখে হতাশার ছায়া নেমে আসে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
মোনা আড়াল থেকে সব দেখছিল। কারো থেকে এভাবে পালিয়ে বেরানো, এমন লুকোচুরি খেলা এই সমস্যার সমাধান হতে পারে না। সেটা মোনা জানে। তবুও মোনার কেন জানি ইচ্ছে হচ্ছে না প্রিয়মের মুখোমুখি হওয়ার। সন্ধ্যা ছুঁই ছুঁইট তখন। খানিবাদে মোনা অফিস থেকে বের হল। চারপাশে তাকিয়ে ট্যাক্সি খুঁজছে। মোনার পাশে কেউ একজন এসে দাঁড়াল। ভারী গলায় বলল, মোনা। মোনা পাশ ফিরে তাকায়। প্রিয়ম দাঁড়ানো। মোনার চোখ মুখের অবস্থা তখন সঙ্গীন। মোনা অপ্রস্তুত ভঙ্গিতে একবার তাকাল প্রিয়মের দিকে। প্রিয়মের গলার স্বর ক্রমশ ভারী হচ্ছে যেন। গাঢ় স্বরে জিজ্ঞেস করল, পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার প্রেমে পড়ে যাবে সেই ভয়ে? মোনা উত্তর দিল না। অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম পুনরায় বলল, মোনা কিছু বলছি আমি তোমায়। তুমি কি ভেবেছ খুঁজে পাব না তোমায়? মোনা কি যেন চিন্তা করল। হঠাৎ করে বলল, আচ্ছা চলুন আমরা কোথাও গিয়ে বসে করে কথা বলি। খুব সহজ গলায় বলল মোনা। প্রিয়ম এমন প্রস্তাবে চমকাল কিছুটা। কাছের এক রেস্টুরেন্টে গিয়ে বসল। মোনা সাবলীল গলায় বলল, হ্যাঁ, এটা সত্যি। আমি আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছি। আপনার জায়গায় যে কেউ থাকলেও আমি ঠিক এভাবে পালিয়ে বেড়াতাম। কারণ আমি কাউকে বিশ্বাস করতে চাই না, আমার অস্তিত্বে কাউকে জোড়াতে চাই না। মোনার কথাগুলো কঠিন লাগল প্রিয়মের কাছে। বলল, তার মানে আমার ধারণা ভুল। আমি ভেবেছি তুমি আমায় অপছন্দ করো। আমি বুঝতে পারিনি তুমি পুরুষ বিদ্বেষী। কেন তুমি বিশ্বাস করতে ভয় পাচ্ছ? কেন তোমার পুরুষ সমাজের উপর এত ঘৃণা? প্রিয়মের কথার তাৎক্ষণিক উত্তর দিল না মোনা। উদাস মনে কি যেন ভাবছে। আমিও ভেবেছিলাম আমি আপনায় অপছন্দ করি। কিন্তু পরে বুঝেছি, শুধু আপনায় নয়। আমি অন্তত ভালোবাসার বিষয়ে কোনো পুরুষকে বিশ্বাস করতে পারব না। আমি পুরুষ বিদ্বেষী নয়, আমি ভালোবাসা বিদ্বেষী। কোনো পুরুষের প্রেয়সী হওয়ার সাহস আমার নেই। এমন গুরুতর মুহূর্তেও প্রিয়ম একটু কৌতুক করে বলল, তুমি পুরুষের ভালোবাসা বিদ্বেষী, তো কি আমি মেয়ে হয়ে যাব? খানিকক্ষণ পর প্রিয়ম আগের ন্যায় গম্ভীর হয়ে যায়। আহত গলায় বলল, তোমায় না দেখে আমার কতটা কষ্ট হয়েছে সে তুমি বুঝো? কেন ভয় পাও তুমি ভালোবাসায়? একবার ভালোবাসাকে সুযোগ দিয়ে দেখো অন্তত। প্রিয়ম মোনার হাত দুটো গভীর অনুরাগে চেপে ধরে অস্থির স্বরে বলল, আমায় একবার বিশ্বাস করো মোনা, আমি কখনো তোমার বিশ্বাস ভাঙব না। তুমি জানো না আমি তোমায় কত জায়গায় খুঁজেছি। কতবার তোমার বাসায় গিয়েছি। কত রাত তোমার বাসার বারান্দার নিচে দাঁড়িয়েছিলাম। কতবার তোমার ফোন বন্ধ হওয়ার সত্ত্বেও কল করেছি। মোনার নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের সিদ্ধান্তে অটল। যেন আবেগ অনুভূতি শূন্য একজন মানুষ। প্রিয়মের এত অনুনয় মোনার মন ছুঁতে পারছে না। আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, ভালোবাসতে পারবো না। আমার যেতে হবে এখন। আপনি প্লিজ আমার সামনে আসবেন না। এইটুকু বলার জন্যই আমি এখানে এসেছি। প্রিয়মের চোখ টলমল করছে। মোনা তাকালো সেদিকে একবার। মোনার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কোনো এক অজানা কারণে সূক্ষ্ম ব্যথা অনুভূত হল। প্রিয়মের চোখের দিকে আর দ্বিতীয়বার তাকালো না মোনা।
মোনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিল। প্রিয়ম বাধা দিলও না। মোনাকে অস্থিরতা তাড়া করে বেড়াচ্ছে যেন। প্রিয়মের টলমল করা চোখ অবচেতন মনে মোনার চোখের সামনে ভেসে উঠছে। তীব্র এক যন্ত্রণার মুখোমুখি হল মোনা। হাজার চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারছে না কোনোভাবেই। নিজের চিন্তা ভাবনাগুলো বারবার দিশেহারা হয়ে ছুটে যাচ্ছে প্রিয়মের দিকে। মোনা ওর চিন্তা ভাবনাগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। মাঝরাত তখন। মোনা ঘুমে আচ্ছন্ন। হঠাৎ মোনা ধরপড়িয়ে উঠে বসে। বাজে একটা স্বপ্ন দেখেছে। ভয় মোনা আর্স্ট হয়ে আছে। হাত পা নাড়াতেও ভয় করছে। মোনার পুরো শরীর ঘেমে একাকার। তীব্র একটা ভয় যেন মোনাকে জড়িয়ে রেখেছে। খাট থেকে নেমে লাইট জ্বালানোর সাহসটুকু হারিয়ে ফেলেছে। হাত পা ঈষৎ কাঁপছে। মোনার শ্বাসরুদ্ধ হয়ে আসছে যেন। মোনা সাহস সঞ্চয় করে খাট থেকে নেমে লাইট জ্বালালো। টেবিলের উপর রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলল। ভয় গলা শুকিয়ে মোনা তৃষ্ণার্ত হয়ে গেছে। মোনা ইমরুল চৌধুরীকে স্বপ্নে দেখেছে। যেভাবে ছুরিঘাতে খুন হয়েছে ঠিক সেই চেহারা দেখেছে। গলা বরাবর ছুরির যে ভয়ঙ্কর আঘাতটা ছিল সেটাও স্পষ্ট দেখেছে মোনা। মোনার শ্বাস ভয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মোনার মনে হচ্ছে ও আশেপাশে তাকালেই দেখবে ইমরুল চৌধুরীর লাশ। মোনা তীক্ষ্ণ চাপা আর্তনাদ করে ওঠে। ইমরুল চৌধুরীর ক্ষতবিক্ষত লাশটা মোনার গলা টিপে ধরেছে। মোনার মনে হচ্ছে এটা স্বপ্ন না, মোনার বাস্তবে দম বন্ধ হয়ে এসেছিল। মোনা থরথরিয়ে কাঁপতে কাঁপতে ফ্লোরে বসে পড়ল। ভয় মোনার শরীর অবশ হয়ে আসছে। উদ্ভ্রান্তের মতো হয়ে যায় মোনা। মোনা কাঁপা কাঁপা হাতে লিলি বেগমের ফোনে ডায়াল করে। কয়েকবার রিং হওয়ার পর লিলি বেগম কল রিসিভ করল। এত রাতে মোনা কল দিয়েছে দেখে কিছুটা আতঙ্কিত হয়। ঘুম জড়ানো চোখে ফোন রিসিভ করল। মোনা তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদের মতো বলল, খালা আমায় মেরে ফেলবে, খালা তুমি তাড়াতাড়ি আসো। যেভাবে পারো আসো। মোনার গলার আওয়াজটা জোরালো না। প্রচণ্ড ভীতি মোনায় আর্স্ট করে রেখেছে, মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে যেন। হঠাৎ ঘুম ভাঙার ফলে লিলি বেগমের মস্তিষ্ক জরাগ্রস্ত হয়ে রইল যেন। বুঝে উঠতে সময় লাগল কিছুটা। সে সময়টুকু পার হওয়ার পর লিলি বেগম দিশেহারা হয়ে গেল। বিধ্বস্ত গলায় বলল, মোনা কি হয়েছে তোর? কি বলছিস? কে মারবে তোকে? মোনা আর কিছু বলতে পারল না। ভয় ভিতর থেকে কথা বের হচ্ছে না। লিলি বেগম প্রচণ্ডভাবে আঁতকে উঠল, অস্থির হয়ে ওঠে। মোনার নম্বরে বারবার ডায়াল করছে, ওপাশ থেকে কল রিসিভ হচ্ছে না। লিলি বেগম দ্রুত বিছানা ছাড়ে, মুহূর্তেই মনের ভিতর নানান শঙ্কা জাগে। কেউ মোনার বাসায় গিয়ে মোনাকে মেরে ফেলছে? লিলি বেগম কিছু ভাবতে পারছে না, চিন্তাশক্তি লোপ পেয়েছে যেন। প্রবল ভয়ে দিশেহারা হয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে প্রিয়মের রুমে যায়। আতঙ্কগ্রস্ত গলায় প্রিয়মকে ডেকে তুলে। এভাবে ঘুম ভাঙানোর ফলে প্রিয়ম হতবিহ্বল হয়ে যায়। ঘুম ঘুম চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় লিলি বেগমের দিকে। লিলি বেগম শঙ্কিত গলায় বলল, মোনার যেন কি সমস্যা হয়েছে, আমায় একটু ওর বাসায় দিয়ে আয়। প্রিয়ম চমকে গিয়ে অনার্গলভাবে জিজ্ঞেস করছে কি হয়েছে মোনার। লিলি বেগম উত্তর দিচ্ছে না। চেহারায় স্পষ্ট ভীতি, শঙ্কা, আতঙ্কের ছাপ।
পথ যেন ফুরায় না। প্রিয়ম অধৈর্য হয়ে বলল, কি হয়েছে তা তো বলবে? লিলি বেগম মন্থর গলায় বলল, জানি না, আগে চল। কলিং বেলের শব্দে মোনা প্রাণ ফিরে পায়। ছুটে গিয়ে দরজা খুলে কাঁপা কাঁপা শরীর নিয়ে লিলি বেগমের গায়ে ঢলে পড়ে। নিশান নির্বিঘ্নে ঘুমাচ্ছে। চারদিক শুনশান। লিলি বেগম কিছুই বুঝে উঠে পারছে না। এই মুহূর্তে লিলি বেগম আর কিছু ভাবছে না, শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোনা ভালো আছে এই ভেবে। মোনার শরীর শীতল হয়ে গেছে যেন। প্রিয়ম কি হয়েছে কিছুই বুঝতে না পেরে মোনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এখন কিছু জিজ্ঞেস করে উত্তর পাওয়া যাবে না, তাই কিছুই জিজ্ঞেস করল না। মোনার নিস্তেজ শরীরটা লিলি বেগমের বুকে লেপ্টে আছে। লিলি বেগম অস্থির গলায় অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, মোনাকে মারবে তোকে? আমি এসেছি। ভয় পাস না। প্রিয়ম লিলি বেগমের পাশে বসে চারদিকে তাকায়। চারদিকের পরিবেশ খুব স্বাভাবিক। প্রিয়ম লিলি বেগমের দিকে তাকিয়ে বলল, মোনা বাজে কোনো স্বপ্ন দেখেছে হয়তো। ভয় পেয়েছে ভীষণ। চারদিকের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। লিলি বেগম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মোনার দিকে। মোনা নিস্তেজ, ক্ষীণ গলায় বলল, খালা আমায় মেরে ফেলবে। আমার গলা টিপে ধরেছে। আমার শ্বাসরুদ্ধ হয়ে এসেছে। কি বিভৎস চেহারা। নিশানকে ও মেরে ফেলবে। প্রতিশোধ নিবে। মোনার কথা শুনে ভাঁজ পড়ে লিলি বেগমের কপালে। মোনার কথা বুঝতে পারল না। কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারল মোনা খারাপ কোনো স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে কেউ এত ভয় পায়? লিলি বেগমের কাছে অযৌক্তিক লাগল। মোনাকে যতটুকু চিনে তাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেও এতটা ভয় পাওয়ার কথা না। প্রিয়ম হতাশ ভঙ্গিতে তাকালো লিলি বেগমের দিকে। বলল, বুঝতে পেরেছ ও স্বপ্ন দেখেছে? মোনার নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা খাটে শুইয়ে দিল। লিলি বেগম প্রচণ্ড ভয় পেয়েছিল। অবচেতন মনে নানান আশঙ্কা তৈরি হয়েছিল। প্রিয়মকে বলল, মোনা জব শেষে রাতে বাসায় ফিরে। মোনা খুব স্ট্রং, সাহসী মেয়ে। স্বপ্ন দেখে ও এত ভয় পাবে? লিলি বেগম পাশের রুমের দিকে পা বাড়ায় পানির জগ আনার জন্য। ভয়ে আর্স্ট হয়ে আসা মোনার মুখের দিকে তাকালো প্রিয়ম। চোখগুলো বন্ধ, ভয়ের রেশ যেন এখনো কাটেনি। প্রিয়মের ইচ্ছে হল মোনার কপালে ঠোঁট ছোঁয়ানোর। কি হবে না হবে, এসব না ভেবে প্রিয়ম মোনার মুখের দিকে ঝুঁকে কপালে চুমু খায়। মোনা হয়তো সজাগ নয়তো সজাগ না। লিলি বেগম পানি নিয়ে আসে। লিলি বেগম আসার আগেই প্রিয়ম দূরত্ব রেখে বসেছে মোনার পাশে। লিলি বেগম আহত গলায় বলল, এত রাতে কি পাগলামি করল মেয়েটা দেখলি? কত ভয় পেয়েছি। লিলি বেগম মোনার পাশে শুয়ে পড়ল। প্রিয়ম পাশের রুমে গিয়ে শুইল। প্রিয়ম মনে মনে পুলকিত হচ্ছে। কত কাছ থেকে দেখেছে মোনাকে। কপালে চুমু খেয়েছে। প্রিয়ম কত মেয়ের ঠোঁটে চুমু খেয়েছে, কখনো এমন অনুভূতি হয়নি। হৃৎপিণ্ড শীতল হওয়ার মতো অনুভূতি। সামান্য কপালে চুমু খাওয়ার মাঝে এত সুখ নিমজ্জিত। রাত আর খুব বেশি বাকি নেই। লিলি বেগম নামাজের জন্য উঠে মোনার গায়ে হাত দিয়ে দেখে জলে শরীর পুড়ে যাচ্ছে। এখনো যেন ভয় কাটেনি।
লিলি বেগম মোনার নাম ধরে ডাকছে, কোনো সাড়া নেই। লিলি বেগম চমকে যায়। মোনা অচেতন হয়ে আছে। লিলি বেগমের বুকের ভিতর ধক করে হয়ে। স্বপ্ন দেখে ভয় পেয়েছে ভেবে লিলি বেগম অতটা ভাবেনি রাতে। কিন্তু এখন মোনার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। কি হয়েছে রাতে মোনার সাথে? লিলি বেগম কিছুই বুঝে উঠতে পারল না। রাতের ন্যায় হন্তদন্ত হয়ে প্রিয়মকে ডেকে তুলল। মোনার অবস্থা দেখে প্রিয়মও বিগড়ে যায়। কি হয়েছে ঠিক বুঝে উঠতে পারে না। স্বপ্ন দেখে কেউ এত ভয় পায়? প্রিয়ম মোনাকে পাজা কোলে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামল। গাড়িতে উঠালো হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে। মোনার নিস্তেজ হওয়া শরীরটা মোমের পুতুলের ন্যায়। লিলি বেগম দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। প্রিয়মের মুখটাও রক্তশূন্য হয়ে আছে যেন। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে অচেতন হয়ে আছে মোনা। জ্বরের তাপমাত্রা যেন ক্রমশ বাড়ছে। নিশান বিধ্বস্ত মুখে লিলি বেগমের পাশে বসে আছে। শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। বারবার নিশানের চোখ ভিজে যাচ্ছে। মোনাই একমাত্র আশ্রয়স্থল, একমাত্র ভরসা নিশানের। মোনার হুঁশ ফিরতে সময় লাগল বেশ। জ্বর ধীরে ধীরে কমে আসছে। লিলি বেগম বারবার অস্থির গলায় জিজ্ঞেস করছে, কি হয়েছিল তোর? কি স্বপ্ন দেখেছিস মোনা? মোনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো জবাব দিলও না। মোনাকে বাসায় নেওয়া হলো। প্রিয়ম বারবার লিলি বেগমকে বলেছিল, আমাদের বাসায় নিয়ে চলো। মোনা এই গুরুতর অবস্থায়ও তীব্র প্রতিবাদ করল। লিলি বেগমের বাসায় যাওয়ার ব্যাপারে মোনার এত বিমুখতা লিলি বেগমকে ভাবায় মাঝে মাঝে। মোনা দিনের বেলায়ও যেন ভয় কুঁকড়ে থাকে। বারবার আতঙ্কগ্রস্ত হয়ে বলে ওঠে, খালা, আমি চোখের উপর শুধু বাবার বিভৎস মুখ দেখি। আমায় বোধ হয় মেরে ফেলবে। লিলি বেগম এখন মোনার পাশেই থাকতে হয় সারাক্ষণ। লিলি বেগম ভাবে ইমরুল চৌধুরীর খুন হওয়া লাশ দেখে মোনা ভয় পেয়েছিল, সেই ভয় নতুন করে নাড়া দিয়েছে। ভার্সিটি, জব ও সব কিছুই যেন মনে নেই মোনার। মোনা নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকে। লিলি বেগম চোখের আড়াল হলেই মোনা চিৎকার দিয়ে উঠে শুধু। মোনা উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে। পৃথিবীর কোনো খেয়াল নেই ওর। কয়েকদিন হয়ে গেল মোনার অবস্থার তেমন উন্নতি হল না। প্রিয়ম রাতে বাসায় থাকলেও দিনে কয়েকবার আসে মোনার বাসায়। মোনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। স্থির দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে মোনার দিকে। কোনো রাগ, জিদ, তেজ কিছুই নেই মোনার। মোনার এই অবস্থা প্রিয়মকে পীড়া দিচ্ছে ভীষণভাবে। হঠাৎ মোনার এই অবস্থা প্রিয়ম মানতে পারছে না। প্রিয়মের বুকের ভিতর ভারী হয়ে আসে বারবার। বুকে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়, বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। লিলি বেগম ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। কিছু সময়ের ব্যবধানে কেমন হয়ে গেল মোনা। প্রিয়ম বলল, আম্মু, মোনার চিকিৎসার জন্য সাইকিয়াট্রিস্ট দরকার। মোনা মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হয়ে পড়েছে। প্রিয়ম কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা খালু, খুন হয়েছিল কিভাবে? প্রিয়মের প্রশ্ন লিলি বেগমকে খানিক ভাবাল। লিলি বেগম জানে ইমরুল চৌধুরী খুন হয়েছে। মোনাকে জিজ্ঞেস করেছিল, কিভাবে খুন হয়েছে? মোনা উত্তর দেয়নি, এড়িয়ে গেছে। লিলি বেগম মোনার শোক বাড়াতে চায়নি, তাই জোর দিয়ে জিজ্ঞেস করেনি। লিলি বেগম উদ্বেগপূর্ণ গলায় বলল, আমি জানি না, শুধু জানি খুন হয়েছে।
প্রিয়ম কিছুটা অবাক হয়ে বলল, এটা কেমন কথা? তুমি ওকে জিজ্ঞেস করনি? জিজ্ঞেস করেছি, কিন্তু তত জোর দিয়ে জিজ্ঞেস করেনি। তাছাড়া ওর বাবার সাথে ওদের সম্পর্ক ভালো ছিল না, আর আমিও ইমরুল চৌধুরীকে পছন্দ করতাম না। তাই জানার তেমন আগ্রহ জাগেনি। প্রিয়মের ফোন আসল। বারান্দায় গিয়ে ফোনে কথা বলে রুমে আসল। মোনা চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রিয়ম কয়েকবার তাকালো মোনার দিকে। লিলি বেগমকে বলল, আম্মু ওর খেয়াল রেখো, আমার একটা জরুরি ফোন এসেছে। প্রিয়ম বের হয়ে যায়। লিলি বেগম গিয়ে মোনার শয্যার পাশে বসে। বারবার নিচু স্বরে মোনা, মন বলে ডাকে। কয়েকবার ডাকার পর মোনা ক্ষীণ গলায় শুধু হুম বলল। লিলি বেগম বিরামহীনভাবে প্রশ্ন করে যাচ্ছে। কোনো প্রশ্নের জবাব পাওয়া গেল না। মোনার শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেছে। অবশিষ্ট থাকা শক্তিটুকু জড়ো করে বলল, খালা নিশানের দিকে খেয়াল রেখো। নিশান খাট থেকে 2-3 হাত দূরে রাখা সোফার উপর বসে আছে। নিশানের চোখে মুখে আতঙ্কের ছাপ। শূন্য দৃষ্টিতে বারবার তাকাচ্ছে এদিক ওদিক। মোনার অসুস্থতায় অসহায় হয়ে পড়ল নিশান। বারবার চোখের কোণে জমা পানিটুকু হাতের তালু দিয়ে মুছছে। জ্যাক কয়েকদিনের জন্য সিঙ্গাপুর গিয়েছিল। জ্যাক হুট করেই গেল। তাই মোনাকে যাওয়ার আগে বলা হয়ে ওঠেনি। সিঙ্গাপুর গিয়ে কয়েকবার কল দিয়েছে মোনার কাছে, ফোন অন অথচ রিসিভ করল না। জ্যাকের খানিকটা রাগ হল। ব্যারিংটন ফিরে জ্যাক বাসায় গেল। মোনা এই কয়েকদিনে একবারও ফোন দেয়নি, কোনো যোগাযোগ করেনি জ্যাকের সাথে। এমন আগে কখনো হয়নি। জ্যাক বাসায় ফিরে ক্লান্ত হয়ে খাটে গা এলিয়ে দেয়। কিছুক্ষণ বাদে কাজের লোককে ডাকল। দরজার কাছে তার উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে না তাকিয়েই বলল, আমি যাওয়ার পর মোনালিসা এসেছিল একবারও? নো স্যার। জ্যাক হতাশ হল। প্রিন্সেসকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। প্রিন্সেস এখন আদো আদো গলায় ফাদার ডাকে। জ্যাকের মন প্রাণ প্রশান্তিতে শীতল হয়ে যায়। জ্যাক প্রিন্সেসের দিকে তাকিয়ে আপন মনে বলল, মোনালিসা তোমায় দেখতে একবারও আসলো না? প্রিন্সেস যেন জ্যাকের কথা বুঝতে পারল। কেঁদে উঠল প্রিন্সেস। জ্যাক উচ্চস্বরে হেসে দেয় প্রিন্সেসের কান্না দেখে, কি অদ্ভুত ব্যাপার। প্রিন্সেস মুখাবয়ব দেখে মনে হল ও মানুষের কথা বুঝতে পারেন। প্রিন্সেস হয়তো অন্য কারণে কেঁদেছে। জ্যাক নিজের মতো একটা ব্যাখ্যা খুঁজে নিল। জ্যাক কতক্ষণ ধরে মোনার দরজার কলিং বেল বাজিয়ে যাচ্ছে, ভিতর থেকে কোনো সাড়া দিচ্ছে। ভিতরে মানুষ আছে অথচ সাড়া দিচ্ছে না। জ্যাকের কপালে ভাঁজ পড়ল বিরক্ততে। একটু পরে লিলি বেগম দরজা খুলে দিল। জ্যাক অস্থির গলায় বলল, মোনা আছে বাসায়? এর থেকে বেশি কিছু লিলি বেগমের কাছে জিজ্ঞেস করতে পারল না। লিলি বেগমকে ক্লান্ত দেখাচ্ছে। কোনো বিষয়ে গভীরভাবে চিন্তিত মনে হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, আছে, ভিতরে আসো। লিলি বেগমের আচরণ, মোনার ফোন না ধরা, প্রিন্সেসকে দেখতে না যাওয়া সবকিছু মিলিয়ে অস্বাভাবিক মনে হচ্ছে, স্বাভাবিক নিয়ম ভঙ্গ হয়েছে। এমন কখনো হয় না। এমন চিন্তা করতে করতে জ্যাক বাসার ভিতরে যায়। মোনার চুলগুলো উসখুস হয়ে আছে, চোখে মুখে তীব্র বিষাদের ছায়া। চোখের নিচে লেপ্টে কাজল দিয়েছে যেন। মুখ পাণ্ডুর আর শীর্ণ। চেহারায় কোনো লাবণ্যতা নেই, যেন নিস্তেজ একটা শরীর বিছানায় মিশে আছে।
জ্যাক চমকে উঠল। প্রবলভাবে উদ্বিগ্ন, উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, মোনালিসা, কি হয়েছে আপনার? আপনি অসুস্থ? কি হলো আপনার হঠাৎ? জ্যাক আতকে উঠে ঢোক গিলে পূর্বের তুলনায় দ্বিগুণ অস্থির হয়ে জিজ্ঞেস করল, আপনি অসুস্থ? আপনি হসপিটালে না গিয়ে বাসায় কেন? আমায় কেন বলেননি এসব? আরে আপনার কি হাল হয়েছে? লিলি বেগমের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল জ্যাক। লিলি বেগম একটু দূরেই দাঁড়িয়ে আছে। জ্যাক উতলা হয়ে প্রশ্ন করল, আপনারা উনাকে হসপিটালে কেন নেননি? হোয়াট দ্য হেল? জ্যাক, ওর হসপিটালে নেওয়ার মতো অসুখ হয়নি। ওর বাবার মৃত্যুর সময় ও ভয় পেয়েছে, সেই ভয় নতুন করে নাড়া দিয়েছে। মোনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে সাইকিয়াট্রিস্ট ডাকুন। মোনালিসা কেমন হয়ে গেছে? কথা বলছে না। সাইকিয়াট্রিস্টের কথা শুনে মোনার নিস্তেজ শরীরে যেন রাগের হুতাশনের সৃষ্টি হল। মোনার স্তব্ধ হয়ে যাওয়া গলায় যেন তেজ ফিরে এলো। মোনার ক্ষীণ হওয়া গলায় যেন তীক্ষ্ণ হয়ে উঠল। কঠিন স্বরে বলল, সাইকিয়াট্রিস্টের কোনো দরকার নেই, দ্বিতীয়বার এ কথা বললে খারাপ হবে খালা। মোনা শুদ্ধ বাংলায় বলল। লিলি বেগম বুঝলেও জ্যাক নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মোনা কথা বলেছে ভেবে খুশি হল জ্যাক, কিন্তু কি বলেছে তা বুঝতে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো লিলি বেগমের দিকে। লিলি বেগম ইংরেজিতে বলে বুঝালো জ্যাককে। জ্যাক বলল, মোনালিসা, আপনি কি বলছেন এসব নির্বোধের মতো? প্লিজ আপনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। মোনা আর কোনো কথা বলল না। মোনা চোখ মেলেই তাকায় না। চোখ মেলে তাকালে ইমরুল চৌধুরীকে দেখে, ক্ষত বিক্ষত লাশটা দেখে। গলার ভয়ঙ্কর আঘাতটা হা করে আছে যেন। জ্যাক পুনরায় বলল, মোনালিসা, আমি জ্যাক, চোখ খুলুন। মোনার কর্ণপাত হয় না। জ্যাকের কোনো কথাই যেন শুনতে পারছে না, কোনো প্রতিক্রিয়া নেই। কথার বিপরীতে মুখের অভিব্যক্তি প্রকাশ পায় না। মুখটা আগের ন্যায় বিষদময়ী থাকে। জ্যাক লিলি বেগমের দিকে তাকিয়ে আবার বলল, আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবো শীঘ্রই। মোনা রাগে চিৎকার দিয়ে উঠে, আর্তনাদ করে বলে, আমার কানের কাছে বসে কথা বলেন না, আমার বিরক্ত লাগছে। আমায় একটা থাকতে দেন। আমি আপনা-আপনি সেরে উঠব। জ্যাক বুঝতে পারে মোনা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। মোনার কথায় জ্যাকের তাই রাগ হয় না, বরঞ্চ সহানুভূতি প্রকাশ পায়। জ্যাক অনেকক্ষণ ধরে বসে থাকে। কয়েক ঘন্টা বসে রইল। বাসার ভিতরে পিনপতন নীরবতা। বাসার পরিবেশটা কেমন ভারী হয়ে ওঠে। জ্যাক গভীর মনোযোগে মোনাকে নিরীক্ষণ করছে। গাঢ় এই নিঃশব্দতা ভেঙে জ্যাক বলল, মোনালিসা ভয় পেয়েছে সত্যি, কিন্তু ভয়ের চেয়ে কয়েক গুণ বেশি ডিপ্রেশনে ভুগছে। উনার ভয় কেটে গেছে। উনার জীবনে এমন কিছু একটা ঘটেছে যা উনাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। উনার জন্য সাইকিয়াট্রিস্টের দরকার নেই। মোনালিসার সুস্থতা উনার নিজের উপর নির্ভর করছে, উনি উনার মনকে স্ট্রং করতে পারলেই সেরে উঠবে। সাহস জোগাতে হবে শুধু। জ্যাকের কথাগুলো দুর্বোধ্য মনে হল লিলি বেগমের কাছে। ভ্রু কুঁচকে তাকালো জ্যাকের দিকে। মোনার কিসের ডিপ্রেশন? বাবা খুন হওয়ার পরের দিন যে মেয়ে আমেরিকা চলে আসতে পারে, ডিপ্রেশন কথাটা যেন তার সাথে বেমানান।
তাছাড়া এতগুলো দিন পর কেন এত ডিপ্রেশনে ভুগবে নতুন করে? লিলি বেগম বলল, না না জ্যাক, তুমি ভুল ভাবছ। জ্যাক জোর গলায় বলল, আমি সঠিক ভাবছি। আমি সাইকিয়াট্রিস্ট না হলেও একজন ডাক্তার। ডাক্তারি ছেড়ে ব্যবসা ধরেছি। তাই বলে অভিজ্ঞতার খাতা শূন্য হয়ে যায়নি। আপনি মোনার কাছে জিজ্ঞেস করুন। মোনার চোখ বুজে জ্যাকের বলা প্রতিটা কথা শুনছে। জ্যাকের বলা কথাগুলো সত্যি। এই সত্যি মোনা কারো কাছে স্বীকার করবে না, কখনো না। জ্যাক মোনার হাত চেপে ধরল, আবেগে কিংবা অনুরাগে নয়, আশ্বাস, ভরসা দিতে। বি স্ট্রং মোনালিসা। আমি সর্বদা তোমার পাশে থাকব। মোনা ঠোঁট নাড়িয়ে বলল, থ্যাঙ্কস জ্যাক। জ্যাক একটু হাসল। লিলি বেগমের দিকে তাকিয়ে বলল, মোনালিসা প্রথমে ভয় পেয়েছে, ভয় থেকে ডিপ্রেশন। জ্যাক কিছুক্ষণ বাদে চলে গেল। জ্যাককে নিয়ে নানান প্রশ্ন জাগছে লিলি বেগমের মনে। লিলি বেগমের মনে হল জ্যাকই একমাত্র মানুষ যে মোনাকে শতভাগ বুঝে। জ্যাক আর মোনার মাঝে সম্পর্ক নিয়ে লিলি বেগম দ্বিধান্বিত। মোনা এখন দিনের বেলায় ভয় পায় না, চিৎকার করে উঠে না। নিশান সব সময় মোনার একটা হাত ধরে পাশে বসে থাকে। মোনা চিন্তিত ভঙ্গিতে শুধু শুয়ে থাকে। লিলি বেগম খাবার নিয়ে এসে মোনার পাশে বসে। মোনার মুখে একবার তুলে দিচ্ছে খাবার, আরেকবার নিশানের মুখে। এর ভিতর লিলি বেগমের ফোন বেজে ওঠে। হাবিব সাহেব ফোন দিয়েছে। লিলি বেগম ফোন রিসিভ করে। ওপাশ থেকে কর্কশ গলায় বলে, আমার সংসার করার ইচ্ছে আছে তোমার? যদি ইচ্ছে থাকে বাসায় আসো এখনই। আমি প্রয়োজনীয় কাগজ পাচ্ছি না। সবকিছু তন্ন তন্ন করে খুঁজলাম। হাবিব সাহেবের চিৎকারে লিলি বেগমের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। শরীরের সমস্ত শক্তি জড়ো করে কথাগুলো বলছে হাবিব সাহেব। লিলি বেগম একটা ক্ষীণ শ্বাস ফেলে নিচু গলায় বলল, আসছি আমি। মোনার দিকে তাকিয়ে বলে, আমার বাসায় যেতে হবে, আবার আসব। লিলি বেগম চলে যাওয়ার পর নিশান খাবার প্লেট হাতে নিয়ে মোনার মুখে খাবার তুলে দিচ্ছে। মোনার চোখ ভিজে এলো কেন জানি। এর থেকে সুন্দর দৃশ্য বুঝি হয় না আর। বিকালের দিকে প্রিয়ম আসে। নিশান দরজা খুলে দেয়। প্রিয়ম মোনার পাশে বসে। মোনার একটা হাত আলতো করে ধরল। মোনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল না। বেটার ফিল হচ্ছে আগের থেকে? মোনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়ম গভীর চিন্তিত মুখে বলল, মোনা তুমি কি নিয়ে চিন্তিত এত? কিসের জন্য এত ভয় পাচ্ছ? মোনার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম পুনরায় জিজ্ঞেস করল। মোনা বিরক্ত হয়ে বলল, আমি এখন সুস্থ। তুমি যখনই আমার সাথে খারাপ বিহেভ করবে, আমি তখনই বুঝব তুমি সুস্থ হয়েছে। তুমি এখন অসুস্থ বলে আমায় কিছু বলছো না। মোনা প্রিয়মের দিকে তাকায়। প্রিয়মের কথায় প্রথমে খানিকটা বিরক্ত হলেও পরে কি ভেবে যেন হেসে দিল। প্রিয়ম মোনা কাছে বসা, খুব বেশি দূরত্বে না। মোনার হাত আঁকড়ে ধরে আছে। মোনার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোনা অস্বস্তি বোধ করে, কেন জানি মোনার শ্বাসরুদ্ধ অবস্থা হয়েছে। বুকের ভিতর হাতুড়ি পেটা করছে যেন কেউ দুরুদুরু করতে থাকে বুকের মাঝে। চারদিকে ঘন অন্ধকারে আচ্ছন্ন। যেদিকে তাকায় দৃষ্টি ঘন অন্ধকারে হারিয়ে যায়।
রাত 2টা কি 3টা হবে তখন। মোনার ঘুম ভেঙে যায়। মোনার পাশেই শুয়ে আছে লিলি বেগম। নিমিলিত নেত্রে পিটপিট করে তাকায়। কয়েকদিন বিছানায় মুমূর্ষু রোগীর ন্যায় শুয়ে থাকতে থাকতে মোনা হাত পায়ের সব শক্তি যেন হ্রাস পেয়েছে। মোনা স্বপ্ন দেখে ভয় পেয়েছিল, 2 দিনের ব্যবধানে ভয় কেটে গেলেও মোনা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেনি। মোনার অনিচ্ছাকৃতভাবেও দুশ্চিন্তা, বিষণ্ণতা, বিমর্ষতা মোনার স্কন্ধে চেপে বসেছিল। মোনার মাথায় সারাক্ষণ সেসব আন্দোলিত হতো আর মোনা বিষাদের আগুনে দগ্ধ হতো। মোনা ধীর পায়ে খাট থেকে নামে। মোনার হাত পা ঈষৎ কাঁপছে, মাথার ভেতর চক্কর দিচ্ছে। টানা কয়েকদিন বিছানায় থাকায় এমন হয়েছে। শক্তিহীন পায়ে এলোমেলোভাবে পায়ে হেঁটে বারান্দায় গিয়ে বসে মোনা নিজেকে নিজে প্রশ্ন করে, সে রাতে কেন অত ভয় পেয়েছিল? এখন ভয় করছে না কেন? মোনার মাথা ঝিমঝিম করে। মোনার কারো সাথে কথা বলতে ইচ্ছে হয়নি, মোনা সবার সব কথা শুনত। কিন্তু উত্তর দেয়নি, কি যেন হয়েছিল। মোনার মনে হয়েছে ভিতর থেকে কেউ একজন বাধা দিচ্ছে মোনাকে কথা বলতে। প্রিয়ম কয়েকবার মোনার কপালে চুমু খেয়েছে, মোনার চুলে হাত ডুবিয়ে বিলি কেটেছে, মোনার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিয়েছে, মোনার হাত গভীর আবেগে চেপে ধরেছে। মোনার মাঝে মাঝে মনে হতো ওর চোখে মুখে কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। মোনার চোখ খুলে তাকিয়ে দেখতে ইচ্ছে হতো নাকে ওর পাশে, মোনা জানে প্রিয়ম। প্রিয়ম মোনার শয্যার পাশে বসে খুব কাছ থেকে দেখত মোনাকে। মোনার চুলগুলো জট পাকিয়ে আছে, কতদিন আঁচড়ায় না চুল। মোনা সব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে চায়, স্বাভাবিক হতে চায়। কিন্তু পারছে না কিছুতেই। মোনা বারান্দার মেঝেতে বসে থাকে। বারবার দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসছে। আর 5টা মানুষের মতো সুস্থ, স্বাভাবিক একটা জীবন কেন হলো না? মোনার চোখ বেয়ে বেদনা অশ্রু প্রবাহিত হচ্ছে। মোনা ঠিক করেছে কাল থেকে ভার্সিটিতে যাবে, অফিসে যাবে। বাকি রাতটা বারান্দায়ই কাটিয়ে দেয়। ভোরের আলো ফোটার আগেই লিলি বেগম উঠে ঘুম থেকে নামাজে উদ্দেশ্য। পাশের বালিশটা খালি। মোনাকে না দেখে মুহূর্তেই মনে ভিতর নানান শঙ্কার তৈরি হয়। অস্থির হয়ে ছুটে বাসার এদিক ওদিক তাকায়। মোনাকে বারান্দায় দেখে খানিকটা রাগী গলায় বলে, তুই এখানে কখন এসেছিস? এখানে কাজ কি? মোনা লিলি বেগমের দিকে চোখ তুলে তাকায়। মোনা চোখে হারালেই লিলি বেগমের মনে নানান শঙ্কার তৈরি হয় যেন। অস্থির হয়ে উঠে চিন্তায়। মোনা আস্তে করে বলে, একটু আগে এসেছি খালা, নামাজের ওয়াক্ত যায়। তুমি নামাজ পড়ো। লিলি বেগম অজু করে নামাজে দাঁড়ায়। মোনা বারান্দা থেকে উঠে কিচেনে যায়। কতদিন বাদে এসেছে কিচেনে। কতদিন বাদে চোখ মেলে তাকিয়ে দেখেছে চারপাশ। মোনা রুটি বানায়। লিলি বেগম নামাজরত অবস্থায় শুনতে পায় কিচেনে শব্দ হচ্ছে। মোনা কিচেনে গিয়েছে? লিলি বেগম চমকালো মনে মনে। এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজে মনোযোগী হয়। লিলি বেগমের নামাজ শেষ হওয়ার সাথে সাথে মোনার নাস্তা বানানোও শেষ। লিলি বেগম কিচেনে এসে বিস্মিত চোখে তাকায় মোনার দিকে। মোনা তুই ঠিক আছিস তো? তুই হঠাৎ কিচেনে? মোনা নিজের কাজে ব্যস্ত থেকে লিলি বেগমের দিকে না তাকিয়েই স্বাভাবিক গলায় প্রত্যুত্তর করল। কেন কিচেনে আসলে কি? এইটুকু বলে থেমে একটু দম ফেলে বলল, খালুর সাথে এখানে থাকা নিয়ে তোমার তো তুমুল তুলকালাম কাণ্ড। বাসায় চলো যাও।
লিলি বেগম অবিশ্বাস্যর সুরে বলল, এই মোনা হঠাৎ কি হলো তোর বলতো আমায়? তোর আচরণ তো স্বাভাবিক মনে হচ্ছে না। মোনা একটু বিরক্ত বোধ করল যেন এত প্রশ্নে। উত্তর না করে চুলার আগুনের দিকে অকারণে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে। লিলি বেগম ফের একই প্রশ্ন করল। মোনা তাৎক্ষণিক উত্তর না দিয়ে আগের মতো গম্ভীর হয়ে আছে। খানিক বাদে ভারী গলায় বলল, আহা খালা, আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ। আর তুমি কি সারা বছর আমার বাসায় থাকবে? তোমার তো সংসার আছে। লিলি বেগম সরু চোখে তাকাল। ভ্রু কিঞ্চিত কুঁচকে বলল, তুই হঠাৎ সুস্থ হয়ে গেলি? তাহলে জ্যাকি ঠিক বলেছে। মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। কপালে ভাঁজ পড়ে। কি বলেছে জ্যাক? তোর সুস্থ হওয়া তোর উপর নির্ভর করে। তুই তোর মনকে স্ট্রং করতেই পারলেই সেরে উঠবি। মোনা বিরক্ততে মুখ কুঁচকায়। লিলি বেগমের দিকে তাকিয়ে হেসে বলল, খালা, জ্যাক মানসিকভাবে অসুস্থ কয়েক বছর ধরে। বলতে পারো আধ পাগল। কিন্তু কেউ বুঝতে পারে না। জ্যাক বাসায় আসলে পরবর্তীতে আড্ডা জমাতে যেও না। মাঝে মাঝে কিন্তু পাগলাটে হয়ে যায়। মানুষের গায়ে হাতও তুলে। জ্যাকের সম্পর্কে এমন চঞ্চলকর তথ্যে লিলি বেগম হা করে তাকিয়ে থাকে। যেন বিশ্বাস করতে পারে না। জ্যাকের সম্পর্কে এতদিনের সব ধারণা মিছে হয়ে যাওয়ার খানিক দুঃখ পেল যেন। রাজ্যের বিস্ময় গলায় এনে বলে, বলছিস কি তুই? আমি তো এতদিনে বুঝতে পারিনি। তুই আগে কেন বলিসনি? মোনা উত্তর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মনে মনে প্রচণ্ডভাবে হাসছে মোনা, কিন্তু বাহিরে গুরুগম্ভীর। কত বছর পর জোকস করেছে। মোনার স্বাভাবিক আচরণ দেখে লিলি বেগম বাসায় চলে যায়। কয়েকদিন ধরে আগের তুলনায় অনেক খারাপ সম্পর্ক তৈরি হয়েছে হাবিব সাহেবের সাথে। লিলি বেগম ওসব পাত্তা দেয় না, কয়েক বছরে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে কোনো অবকাশে বুক চিরে বিষাদের সুর বেরিয়ে আসতে চায়। মোনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। পাক্কা আধা ঘন্টা লেগেছে। চুলের জট খুলতে গিয়ে চিরুনি ভরে চুল উঠে এসেছে। মোনা গোসল সারে নিশানকে ঘুম থেকে তুলে ভারী গলায় বলল, অনেক স্কুল ফাঁকি দিয়েছ, এবার উঠো। নিশানকে টেনে হিচড়ে ঘুম থেকে তুলে ঘুম ঘুম চোখে নিশান মোনার দিকে তাকিয়ে থাকে। নিশানকে আগের মতো নাস্তা খাইয়ে রেডি করিয়ে স্কুলে পৌঁছে দেয়। নিশানের স্কুল থেকে কিছুদূর আসতেই একটা কার এসে মোনার পাশে থামে। মোনা ফিরে তাকায়। কার থেকে প্রিয়ম নেমে প্রবল অবিশ্বাস্যর দৃষ্টিতে তাকায়। প্রিয়মের চোখমুখ উপচে বিস্ময়ের রশ্মি নির্গত হচ্ছে যেন। মোনা, তুমি ভার্সিটিতে যাচ্ছ? তুমি সুস্থ হয়ে গেছ? মোনা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এত প্রশ্ন করলে কোনোটার জবাব দিব? এই বলে থেমে আবার বলে, হ্যাঁ আমি মোনা, আমি ভার্সিটিতে যাচ্ছি, আমি সুস্থ হয়ে গেছি। কাল আমি অসুস্থ ছিলাম বলে আজ আমি সুস্থ হতে পারবো না? প্রিয়ম ভারী গলায় বিড়বিড় করে বলল, অদ্ভুত ব্যাপার তো। মোনা হেসে উঠে। এভাবে হাসতে মোনাকে খুব কম দেখেছে। মোনা রসজ্জময় ভঙ্গিতে বলল, সুস্থ হওয়ার জন্য মনোবলই যথেষ্ট।
আচ্ছা আচ্ছা বুঝেছি, চলো ভার্সিটিতে পৌঁছে দিই। মোনার মুখের হাস্যোজ্জ্বল ভাব গায়েব হয়ে গেল। কঠিন স্বরে বলল, আমি একা যেতে পারবো, আপনি যান। প্রিয়ম এমন আচরণ আশা করেনি। ভেবেছে মোনার সাথে সম্পর্ক কিছুটা হলেও উন্নত হয়েছে। প্রিয়ম বজ্রাহত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তারপরও কয়েকবার সাধল মোনাকে। একই প্রত্যুত্তর করল মোনা। প্রিয়ম জোর করল না। আগে জোর করাটা মানাতো, প্রিয়মের মনে হয় এখন জোর করা বেমানান। জ্যাক দিনে কয়েকবার ফোন দিয়ে মোনার খোঁজ নেয়। মোনার সুস্থতা জ্যাককে প্রশান্তি দিল যেন। প্রিয়ম ভেবেছিল সুস্থ হয়ে ওঠার পর হয়তো সম্পর্কটা কিছুটা হলেও উন্নতি হবে, কিন্তু তা কিছুই হল না। প্রিয়ম হতাশ হল। প্রিয়ম একদিন খুব সকালে মোনার বাসায় আসল। মোনা তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। তুমি আমার ফোন কেন রিসিভ করছো না মোনা? এইটুকু বলে থেমে আবার ক্ষোভ প্রকাশ করে বলল, আচ্ছা কি করলে তুমি আমায় ভালোবাসবে বলবা? আমার প্রতি সামান্য সহানুভূতি জাগে না? মোনা সহজ গলায় বলল, জাগে মাঝে মাঝে। মাঝে মাঝে ইচ্ছে হয় আপনায় ভালোবাসি, কিন্তু আমার ভিতরে এক সত্তা আছে যে প্রেম ভালোবাসার বিরুদ্ধে, যে কারো মায়াজালে আবদ্ধ হওয়ার পক্ষে না। মোনা এক অভাবনীয় উত্তর দিল। কোনো ভনিতা করল না। কিছুক্ষণ পর আবার বলল, ভালোবাসার প্রতিদানে সবারই ভালোবাসতে ইচ্ছে হয়, কিন্তু আমার ইচ্ছে যে নিয়ন্ত্রণ করে সে ভালোবাসা বিদ্বেষী। প্রিয়ম অবাক চোখে তাকিয়ে থাকে। এত সহজ স্বীকারোক্তি প্রিয়ম আশা করেনি। প্রিয়ম অসহায় গলায় বলল, আমি প্রতিনিয়ত কোনো শূন্যতায় ভুগছি। অসহ্য যন্ত্রণা আমায় তাড়া করছে। মোনা, আমায় এসব থেকে মুক্তি দেও। একতরফা ভালোবাসা যে কত তীক্ষ্ণ যন্ত্রণার তা তুমি বুঝো? আমি বুঝতে চাই না। আপনি চলে যান এখন। হঠাৎ কি যেন হয়ে গেল প্রিয়মের। প্রিয়মের চোখ টলমল করছে। এত চেষ্টা করে ও ব্যর্থতা, এত অবজ্ঞা যেন চোখের জল হয়ে টলমল করছে। মোনা তাকালো নির্বাক দৃষ্টিতে একবার সেদিকে। সকল বাধা উপেক্ষা করে নির্লজ্জের মতো 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মোনা বজ্রাহত হয়ে ঠায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে। এই চোখের পানি যেন স্বচ্ছ ভালোবাসার বহিঃপ্রকাশ। মোনার ভিতরে তোলপাড় শুরু হয়ে যায়। মোনার চোখের দৃষ্টি প্রিয়মের গাল বেয়ে পড়া পানি 2 ফোঁটার দিকে নিবন্ধ। মুহূর্তের ব্যবধানে মোনার কি যেন হয়ে গেল। ভালোবাসা বিদ্বেষী ভাবটা যেন পরাজিত হয়ে গেল। কি হবে কি না হবে ভেবে মোনা ছুটে গিয়ে প্রিয়মকে জড়িয়ে ধরল। চলবে।